আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যাব আমি তোমার দেশে এই কবিতাটি সৃজনশীল প্রশ্ন ৩ নিয়ে। তো চলো আমরা এটা আলোচনা করে ফেলি এবং পড়াশোনা করি। জসীমউদ্দীনের উপাধি কি? জসীমউদ্দীনের উপাধি হচ্ছে তিনি একজন পল্লী কবি। এটা হচ্ছে আমাদের ক। জসীমউদ্দীন তিনি একজন হচ্ছে আমাদের পল্লী কবি। খ, যাব আমি তোমার দেশে কবিতায় গ্রাম্য মেয়ে কেমন করে চলে? কবির ভাষায় গ্রামের গ্রামের মেয়েরা আছে, তো গ্রামের মেয়েরা কেমন ভাবে চলে তোমরা একটু দেখি। যাব আমি তোমার দেশে কবিতায় গ্রাম্য মেয়ে বা পল্লী বালিকা অত্যন্ত সাবলীল ও চপল ভঙ্গিতে নেচে নেচে চলে। পল্লী কবি জসীমউদ্দীন গ্রামীণ নারীর সহজ সরল ও ছন্দময় জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। গ্রামের মেঠো পথে চলার সময় মেয়েরা এক ধরনের স্বাভাবিক চপলতা নিয়ে চলে, যাকে কবি নেচে নেচে চলা হিসেবে অভিহিত করেছেন। তাদের এই চলার ভঙ্গি যেন শান্ত প্রকৃতির মাঝে মাঝে এক প্রাণবন্ত সুরের সঞ্চার করে। মূলত নাগরিক জীবনের কৃত্রিম গাম্ভীর্য নয়, বরং গ্রামীণ মেঠো পথের স্বাধীনতার আনন্দেই তাদের চলার ছন্দ ফুটে উঠেছে। অর্থাৎ গ্রামের মেয়েরা যে স্বাধীনতা নিয়ে সাবলীল এবং চঞ্চল ভঙ্গিতে নেচে গেছে চলে, সেই চলাটাকেই কবি এখানে আলোকপাত করেছেন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার যাব হচ্ছে গ নাম্বার। গ আর ঘ। গ নাম্বার প্রশ্ন করেছে উদ্দীপকের বর্ণনায় বর্ষা ও শীতকালে গ্রামীণ প্রকৃতির যে রূপান্তর ঘটেছে তা যাব আমি তোমার দেশে কবিতার কোন দিকটি নির্দেশ করে ব্যাখ্যা করো। আচ্ছা, বর্ষা ও শীতকাল গ্রামীণ বর্ষা এক একটা ঋতুতে কিন্তু আমাদের প্রকৃতি এক এক রকম হয়। বর্ষাকালে একরূপ, শীতকালে একরূপ। দেখা গেছে বর্ষাকালে প্রচুর পানি থাকে, সুন্দর একটা দৃশ্য থাকে, প্রচুর ফুল ফোটে। শীতকালে একেবারে বিপরীত, শীতকালে গাছের পাতা ঝরে যায়, পানি পানি থাকে না, পানি শুকিয়ে যায়। তো সেক্ষেত্রে উদ্দীপকে যে বর্ষা এবং শীতকালে গ্রামীণ প্রকৃতির যে রূপান্তরটা আছে, সেটা যাব আমি তোমার দেশে কবিতার কোন দিকের সঙ্গে মিলে সেটা তোমার কাছে প্রশ্ন করেছে। চলো উদ্দীপকটা একবার পড়ে ফেলি। আমার শৈশবের গ্রামটি আমাকে আজও গভীরভাবে টানে। সবুজে ঘেরা এই গ্রামে গাছপালা, লতাগুল্ম আর খোলা আকাশের মধ্যে এক ধরনের স্বতন্ত্র অনুভূতি হয়। বর্ষাকালে গ্রামের চারপাশে নিচু জমি পানিতে ভরে ওঠে এবং গ্রামটি যেন দ্বিখণ্ডিত হয়ে পড়ে। তখন আমাদের বসতভিটা অংশটি পানির মাঝে আলাদা এক ভূখণ্ডের রূপ নেয়। গ্রামের পাশে বিস্তৃত মাঠ, যা বর্ষার সময় কাছের বড় বিলের সঙ্গে মিলিত হয়ে যায়। শীত এলে সেই বিল শুকিয়ে গিয়ে সবুজ ধান খেতে রূপ নেয়, আর গ্রামের মানুষ নতুন ফসলের আনন্দে মুখর হয়ে ওঠে। তো বর্ষাকালে পানিতে ভরে যায় সব কিছু, শীত আসলে সেখানেই ফসলে জমে যায় সব অন্যরকম। একদিকে হচ্ছে বর্ষাকালে সব কিছু ডুবে যাচ্ছে, আর শীতকালে ফসল দিয়ে ভরে যাচ্ছে। তো দুই ঋতুতে দুই রকম নিয়ম। এখন এটা আমাদের যাব আমি তোমার দেশে কবিতে কোন ইঙ্গিতকে ধারণ করে সেটা তোমার কাছে জানতে চাইছে। তো ঘ নাম্বারটা আমরা আলোচনা করে ফেলি, মানে সরি, গ নাম্বারটা। উদ্দীপকের বর্ণনায় গ্রামীণ প্রকৃতির ঋতুভিত্তিক পরিবর্তন এবং এর নান্দনিক রূপান্তর যাব আমি তোমার দেশে কবিতায় বর্ণিত প্রকৃতির শাশ্বত সৌন্দর্য বৈচিত্র্যের দিকটিকে নির্দেশ করে। জসীমউদ্দীনের যাব আমি তোমার দেশে কবিতায় কবি পল্লী প্রকৃতির এক অকৃত্রিম ও জীবন্ত ছবি এঁকেছেন। কবির বর্ণনায় গ্রামের আকাশ, মাঠ, ধানক্ষেত এবং শীতল বাতাস কেবল প্রাকৃতিক দৃশ্য নয়, বরং প্রাণের স্পন্দন। কবি প্রকৃতির এই বৈচিত্র্যময় রূপের টানে শহরে যান্ত্রিকতা ছেড়ে গ্রামে ফিরে যাওয়ার ব্যাকুলতা প্রকাশ করেছেন। উদ্দীপকে দেখা যায় বর্ষাকালে গ্রামটি পানিতে পূর্ণ হয়ে এক অপূর্ব রূপ ধারণ করে এবং শীতকালে সেই বিল শুকিয়ে সবুজ ধানক্ষেতে পরিণত হয়। প্রকৃতির এই যে আপন খেয়ালে বদলে যাওয়া এবং মানুষের মনে আনন্দ দেওয়া, মানুষের মনে কি আনন্দ দেওয়া, এক একটা ঋতুতে এক একটা রকম আনন্দ জাগানো, এই দিকটি কবিতার মূল উপজীব্য মানে উপাদান। ঋতু পরিবর্তনের সাথে সাথে গ্রামীণ প্রকৃতির যে নান্দনিক রূপান্তর ঘটে এবং চারপাশের পরিবেশে যে সজীবতা বৈচিত্র্য ফুটে ওঠে, কবি এই বিষয়গুলোকেই কবিতায় তুলে ধরেছেন। উদ্দীপকের বর্ণনা তার প্রতিফলন ঘটেছে। সুতরাং বলা যায় উদ্দীপকের বর্ণনায় প্রকৃতির যে ঋতুচক্র ও দৃশ্যপট পরিবর্তনের কথা বলা হয়েছে, তা যাব আমি তোমার দেশে কবিতায় বর্ণিত পল্লী প্রকৃতির অফুরন্ত রূপ ও মাধুর্যকেই ফুটিয়ে তুলেছে। কবির সেই কাঙ্ক্ষিত দেশের রূপ বৈচিত্র্য মূলত উদ্দীপকের লেখকের শৈশবের স্মৃতির মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছি উদ্দীপকে বর্ষা ঋতুতে একরকম রূপ, শীত ঋতুতে আরেক রকম। এটা আসলে গ্রামের ঋতু বৈচিত্র্যের যে পরিবর্তন, সেই পরিবর্তনের দিকটি গ নাম্বারে আসছে। এবার আমরা আলোচনা করব ঘ নাম্বার প্রশ্ন। ঘতে কি আছে? ঘ নাম্বার প্রশ্নে আমাদের যে বর্ণনা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলি। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নে বলেছে
উদ্দীপকে ফুটে ওঠা গ্রামের প্রতি গভীর টান ও প্রকৃতি নির্ভর জীবনচিত্র যাব আমি তোমার দেশে কবিতার গ্রামীণ জীবনবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ। মন্তব্যটি যৌক্তিকতা বিচার করো। হ্যাঁ, উদ্দীপকে গ্রামের প্রতি যে মানুষের একটা টান, বর্ষা ঋতুতে একরকম, শীত ঋতুতে একরকম, প্রকৃতি নির্ভর যে জীবনযাপন, সেটার সঙ্গে কিন্তু আমাদের যাব আমি তোমার দেশে কবিতার জীবনবোধের সঙ্গে মিল আছে। কবি জসিমউদ্দিন কিন্তু সেটাই আলোচনা করেছেন যে তিনি নতুন গ্রামে যেতে চান, গিয়ে সেখানের সঙ্গে সান্নিধ্য পেতে চান, সেখানকার মানুষের সঙ্গে মিশতে চান, দস্যু ছেলেদের সঙ্গে খেলা করতে চান, পদ্ম নদীতে ঝাঁপ দিতে চান, শাপলা ফুল আনতে চান, তারপর যে পল্লী দুলাল ভাই আছে তার কাঁধে ঘুরে সে বেড়াতে চান। উদ্দীপকে যে ঋতু পরিবর্তন বা গ্রামীণ পরিবেশের সঙ্গে বেঁচে থাকা বা গ্রামীণ পরিবেশের সঙ্গে যে নিজেকে মিলিয়ে নিয়ে চলা, সেটা কিন্তু আছে। যে উদ্দীপকের গভীর টান, প্রকৃতি নির্ভর সবকিছু কিন্তু উদ্দীপকের বর্ণনার সঙ্গে ফুটে উঠছে। তো যদি আমরা এখানে ঘ নাম্বার প্রশ্নটা দেখি, তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি? উদ্দীপকে বর্ণিত শৈশবের গ্রামের প্রতি লেখকের যে অদম্য আকর্ষণ এবং ঋতুভেদে প্রকৃতির উপর নির্ভরশীল জীবনচিত্র ফুটে উঠেছে, তা জসিমউদ্দিনের যাব আমি তোমার দেশে কবিতার গ্রামীণ জীবনবোধের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। জসিমউদ্দিনের যাব আমি তোমার দেশে কবিতার মূল সুর হলো শেকড়ের টান এবং পল্লী প্রকৃতির শান্ত মায়াময় রূপের প্রতি গভীর ভালোবাসা। কবির কাছে গ্রাম মানে সবুজের সমারোহ, পাখির ডাক আর সহজ সরল মাটির মানুষের সংমিশ্রণ। শহরে যান্ত্রিক জীবনের ব্যস্ততা ও ছলচাতুরির মাঝে কবি যখন হাঁপিয়ে ওঠেন, তখন তার মন পল্লী মায়ের সেই শান্ত আচরণে নিচে ফিরে যেতে ব্যাকুল হয়। উদ্দীপকেও আমরা দেখি লেখক তার শৈশবের গ্রামকে আজও গভীরভাবে শৈশবের গ্রামকে কি করেছে, আজও গভীরভাবে অনুভব করেছেন। বর্ষার বিলের পানির সাথে গ্রামের মিলে যাওয়া কিংবা শীতে সবুজ ধান খেতে রূপান্তর হওয়া প্রকৃতির এই যে চিরন্তন খেলা, তা লেখকের মনে এক ধরনের স্বাতন্ত্র্য বোধ তৈরি করেছে। উদ্দীপকের লেখক এবং কবিতার কবি উভয়ের কাছে প্রকৃতি কেবল দেখার বস্তু নয়, বরং এটি তাদের অস্তিত্বের সাথে মিশে আছে। শীতের সকালে নতুন ফসলের আনন্দে গ্রামীণ মানুষের মুখর হওয়ার যে বর্ণনা উদ্দীপকে সেটাও আছে। তা কবিতার সেই রাখাল ছেলের বাঁশি বা শীতল মলোয়ার আনন্দেরই একটা নামান্তর মাত্র। তারপর দেখো, যাব আমি তোমার দেশে কবিতা কবি এমন এক জীবনবোধের কথা বলেছেন যেখানে কৃত্রিমতা নেই, মানে যেখানে কোনো ধরনের নকল নাই, ফেকি নাই বা মেকি কোনো কিছু নেই, আছে কেবল প্রকৃতির সাথে মানুষের মিতালি। উদ্দীপকের বর্ণনায় বর্ষা ও শীতের যে রূপচিত্র অঙ্কিত হয়েছে, তা মূলত সেই প্রকৃতি নির্ভর জীবনেরই একটি জয়গান দেয়। কবিতায় কবি যেমন গ্রামের মানুষের সহজ সরল জীবন ও মানুষের প্রকৃতি লগ্নতাকে ফুটিয়ে তুলেছেন, উদ্দীপকের সেই একই চেতনা প্রকাশ ঘটেছে। তাই বলা যায় উদ্দীপকে ফুটে ওঠে গ্রামের প্রতি টান, প্রকৃতির নির্ভরতা। যাব আমি তোমার দেশে কবিতা গ্রামীণ জীবনবোধের সহজ সঙ্গে নিবিড়ভাবে সঙ্গতিপূর্ণ। অর্থাৎ গ্রামীণ পরিবেশে কে না জানে, আজকে যারা আমার ক্লাস দেখছে অনেকে গ্রামের শিক্ষার্থীরা আছো আমার, তো সেখানে গ্রামীণ পরিবেশে এক ধরনের কুলকুল শব্দ থাকে, প্রকৃতির একটা বাতাস থাকে, প্রকৃতির একটা স্নিগ্ধতা থাকে, সেটা যান্ত্রিকতার জীবনের মধ্যে নাই। তো এখানে আমাদের কবি সেই জিনিসটাই আলোচনা করেছেন যে ঋতু পরিবর্তন হলে গ্রামীণ জীবনের বা গ্রামীণ সমাজেরও একটা হচ্ছে প্রকৃতির পরিবর্তনতা আসে, সেটাই কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয়। তো উদ্দীপকের ঋতু পরিবর্তনের সঙ্গে গ্রামীণ পরিবর্তন বা প্রকৃতির যে একটা পরিবর্তন আসে, সেটাই কবি এখানে বুঝিয়েছেন। তো যাব আমি তোমার দেশে কবিতার মধ্যে প্রকৃতির প্রতি কবির যে ভালোবাসা, সেটাই কিন্তু উদ্দীপকে ফুটে উঠেছে। তো আমরা একদিকে সাদৃশ্য এবং মন্তব্যটা ঠিক বলতে পারি। যাই হোক, আমাদের ক্লাসটি হচ্ছে এই পর্যন্তই। আমরা 3 নম্বর সৃজনশীলটা শেষ করলাম। পরবর্তী আমাদের আরও অনেক সৃজনশীল আছে, সেগুলো নিয়ে আমরা খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।